আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে সবার উপর শান্তি বর্ষিত হোক এবং লেখাপড়া মনে থাকুক। সবাইকে আজকে পঞ্চম ক্লাস ঘাসফড়িং এর, ইনশাল্লাহ ঘাসফড়িং আজকে শেষ হয়ে যাবে। আজকের ক্লাসে ঘাসফড়িং শেষ হয়ে যাবে, তারপরে আমরা হচ্ছে পরিপাক করব, পরিপাক এবং শোষণ করব। হ্যাঁ, কিভাবে পরিপাক হচ্ছে, কিভাবে শোষণ হচ্ছে, ব্যাপারগুলি আসলে তো বুঝতে পারো না ঠিক মতো, পরিপাক শোষণ কিভাবে হচ্ছে। তো আমি হচ্ছে পরের ক্লাসে পরিপাক শোষণ করাবো, তারপরে আস্তে আস্তে আরো সামনের দিকে আগাবো। ওকে, তো চলো আজকে আমরা ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র শিখবো। এটা হচ্ছে আমরা আজকে 3 সেকেন্ডে কিভাবে পৌষ্টিকতন্ত্র মনে রাখা যায় আমি সেইভাবে শেখাবো। আমি বলতেছি সবাই খাতা কলম নিয়ে বসো, নাইলে মিস করবে। সবাই খাতা কলম নিয়ে বসো, নাইলে কিন্তু মিস করবে ভাইয়া। 3 সেকেন্ডে কিভাবে পৌষ্টিকতন্ত্র মনে রাখা সম্ভব দেখো ভাইয়া, জাস্ট ম্যাজিক দেখো, আমি শেখাই দিচ্ছি। জাস্ট খাতা কলম নিয়ে বসো ভাই। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসো, আর আমি যেভাবে লিখি সেইভাবে লিখতে থাকো। ওকে, তো যে কোনো পৌষ্টিকতন্ত্রের দুইটা অংশ থাকে। যে কোনো পৌষ্টিকতন্ত্রের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পৌষ্টিক নালী এবং আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, একটা হচ্ছে পৌষ্টিক নালী এবং একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। হ্যাঁ, তো পৌষ্টিক নালী এরা আবার তোমার 3 ধরনের হয়। একটা হচ্ছে স্টোমোডিয়াম বা যাকে আমরা বলি অগ্রপৌষ্টিক নালী। আরেকটা হচ্ছে মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী বলি আমরা একে, বা আরেকটা নাম আছে সেটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী, এই 3টা নামে ডাকা হয়। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী বা প্রোক্টোডিয়াম। হ্যাঁ, প্রোক্টোডিয়াম বা যাকে আমরা বলি পশ্চাৎ পৌষ্টিক নালী, নিচে লিখলাম। হ্যাঁ, পশ্চাৎ পৌষ্টিক নালী। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমি স্টোমোডিয়ামের ওপরে আমি এখানে কা লিখলাম, এই সাইডে কি লিখলাম। ওকে, যেভাবে যেভাবে আমি লিখতেছি খাতায় ওঠাও, তারপরে বলতেছি আমি এগুলার অর্থ কি। ওকে, আমি যেমনি যেমনি আমি উঠাচ্ছি তেমনি তেমনি উঠাও, তারপরে ভাইয়া আমি বলতেছি যে কা কি, হ্যাঁ কাতে কি হয়, কিতে কি হয়, সব আমি বলতেছি। আচ্ছা, তারপরে এখান দিয়ে এইভাবে টান দিয়ে লিখো পেরিটপিক পর্দা। পেরিটপিক পর্দা, পেরিটপিক পর্দা। ওকে, তারপরে ভাইয়া এখানে ওপরে ছোট্ট করে ব্র্যাকেটে লিখো একটো, এই সাইডেও ব্র্যাকেটে লিখো হচ্ছে একটো, এবং মাঝখানে এখানে লিখো হচ্ছে এন্ডো। কি লিখো? এন্ডো লিখো। তাহলে আমার একটো, এই সাইডে একটো এবং মাঝখানে হচ্ছে এন্ডো। ওকে, লিখো। তারপরে লিখো অগ্রপৌষ্টিক নালীর যে অংশগুলি আছে, মুখছিদ্র, দেন হচ্ছে গলবিল, দেন হচ্ছে গ্রাস নালী, আর একটা হচ্ছে ক্রুপ এবং গিজার। ক্রুপ এবং গিজার। হ্যাঁ, লিখো। লিখো সিবেরিয়াম, গ্রুপে লিখো পরিপাকের সূত্রপাত, পরিপাকের সূত্রপাত, এবং আরেকটা লিখো গ্রুপের প্রাচীর হচ্ছে পাতলা। তারপরে লিখো গিজার, গিজারের অপর নাম হচ্ছে প্রোভেন্ট্রিকুলাস। প্রোভেন্ট্রিকুলাস, গিজারের অপর নাম কি? প্রোভেন্ট্রিকুলাস। হ্যাঁ, গিজারের অপর নাম প্রোভেন্ট্রিকুলাস।
গিজারটা হচ্ছে পুরু এবং শক্ত, পুরু এবং শক্ত, গিজারটা হচ্ছে পুরু এবং শক্ত। দেন লিখো মেসেন্টার, এখানে থাকে স্তম্ভকার আন্তঃত্বকীয় কোষ, আন্তঃত্বকীয় কোষ। ওকে, তারপরে প্রোক্টোডিয়ামের অংশ লিখো, ইলিয়াম, দেন লিখো হচ্ছে রেকটাম, আয়ুছিদ্র, ইলিয়াম একটা বাদ দিছে আর কি, ইলিয়ামের পরে হবে কোলন। হ্যাঁ, ইলিয়াম, কোলন, রেকটাম, পায়োছিদ্র। আচ্ছা, আমি যা যা উঠাচ্ছি একটু খাতায় উঠাও, তারপরে আমি বলতেছি। হ্যাঁ, আমি যা যা বলতেছি খাতায় ওঠাও, তারপরে দেখতেছি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, সবাই একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, দেখো সবাই একটু খেয়াল করি, দেখো ভাইয়া আমার এই জিনিসটা একটু ওঠায় নাও। ওঠানো বলতে আমি যেভাবে যেখানে যা লিখছি বইয়ে সেইভাবে একটু লিখে নিবা, ঠিক আছে? তো একটা ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র বলতেছি, যে কোনো পৌষ্টিকতন্ত্রের দুইটা অংশ থাকে, একটা পৌষ্টিক নালী এবং আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। ওকে, একটু খেয়াল করে দেখো, আমি লিখছি পৌষ্টিক নালীর তিনটা অংশ, একটা হচ্ছে স্টোমোডিয়াম মানে অগ্রপৌষ্টিক নালী, মতে মেসেন্টারিয়াম মতে মধ্য বা যাকে পাকস্থলী বলি আমরা, আর প্রোক্টোডিয়াম মানে পশ্চাৎ পৌষ্টিক নালী। ওকে, তো অনেকের মনে হইতে পারে যে প্রো মানে আগে, তাহলে মনে হয় প্রোক্টোডিয়াম অগ্রপৌষ্টিক নালী। নো, প্রোক্টোডিয়াম হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। ওকে, এন্ড স্টোমোডিয়াম হচ্ছে অগ্রপৌষ্টিক নালী। এখন আসো, ওপরে আমি কা লিখছি, এই সাইডে কি লিখছি, তার মানে কি জানো? এই স্টোমোডিয়াম হচ্ছে কাইটিন নির্মিত, কয়েকাতে হচ্ছে কাইটিন, এবং ভাইয়া আমার যে প্রোক্টোডিয়ামটা আছে এটা হচ্ছে কিউটিকল নির্মিত। কি নির্মিত? কিউটিকল নির্মিত। এবং দেখো ভাইয়া, আমি এই ওপরে দাগ দিয়ে কি লিখছি? পেরিটপিক পর্দা লিখি নাই। সো আমার মেসেন্টেরনে পেরিটপিক পর্দা থাকে, এখানে কিউটিকলের পরিবর্তে কি থাকে? পেরিটপিক পর্দা থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো আমি এখানে লিখছি একটো, এখানে লিখছি একটো, এখানে লিখছি এন্ডো। দ্যাট মিনস ভাইয়া আমার স্টোমোডিয়াম আসে একটোডাম থেকে, প্রোক্টোডিয়াম আসে একটোডাম থেকে, মানে অগ্র এবং পশ্চাৎ পৌষ্টিক নালী একটোডাম থেকে আসে, এবং আমার মধ্য পৌষ্টিক নালী মেসেন্টেরাম থেকে আসে। হ্যাঁ, তাহলে একটো একটো, মাঝখানে হচ্ছে এন্ডো, দুই পারে একটো, মাঝখানে হচ্ছে এন্ডো। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভাইয়া তুমি বইয়ে, তোমার বইয়ে যে শখ আছে না, তোমার বইয়ে যে শখ আছে না ভাইয়া, এই যে এরকম একটা শখ আছে না তোমার বইয়ে, এই শখে যেভাবে লেখা আছে, শখের ওপরে কা কি, তারপরে ভেতরে ভেতরে একটু একটু এন্ডো, এইভাবে লিখে রাখো, এইভাবে লিখে রাখো। দেখো শুধু কি হয় দেখো। আচ্ছা, তারপরে আসো আমার স্টোমোডিয়ামের অংশগুলির দিকে তাকাও, অগ্রপৌষ্টিক নালীর অংশগুলির দিকে তাকাও। মুখছিদ্র, গলবিল, গ্রাস নালী, কূপ, গিজার। মুখছিদ্র সিবেরিয়াম নামক প্রকোষ্ঠে উন্মুক্ত। মুখছিদ্র কোথায় উন্মুক্ত? সিবেরিয়াম নামক প্রকোষ্ঠ। তো যেহেতু সিবেরিয়ামে উন্মুক্ত, সো খাদ্যবস্তু গৃহীত হয়। খাদ্যবস্তু গৃহীত হয় কোথায়? খাদ্যবস্তু গৃহীত হয় সিবেরিয়ামে। কোথায় হয়? সিবেরিয়ামে হয়, নট মুখছিদ্রতে। হ্যাঁ, পরীক্ষাতে যদি কোয়েশ্চেন আসে খাদ্যবস্তু কোথায় গৃহীত হয়, উত্তর হবে সিবেরিয়াম। কারণ আমার এই সিবেরিয়ামটা কোথায় উন্মুক্ত হয়? মুখছিদ্রে। হ্যাঁ, সরি, মুখছিদ্র কোথায় উন্মুক্ত হয়? সিবেরিয়াম নামক প্রকোষ্ঠে। সো আগে থাকে সিবেরিয়াম, দেন আমার হচ্ছে মুখছিদ্র। ওকে, তারপরে চলে আসো ট্রুপ। এখানে পরিপাকের সূত্রপাত ঘটে, এটা মেডিকেলে আসা কোয়েশ্চেন। ট্রুপে পরিপাকের সূত্রপাত ঘটে, মেডিকেলে আসা কোয়েশ্চেন। তো গ্রুপের প্রাচীরটা পাতলা। গিজার্ডের অপর নাম প্রোভেন্ট্রিকুলাস। গিজার্ড পুরু এবং শক্ত, গিজার্ড পুরু এবং শক্ত। তো গিজার্ড উচ্চারণে অনেক চাপ আসে, সো গিজার্ডও আমার শক্ত এবং পুরু, অপর নাম প্রোভেন্ট্রিকুলাস। বইয়ে এইভাবে দাগ দিয়ে দিয়ে লিখে রাখো, গিজার্ড অবলিক প্রোভেন্ট্রিকুলাস, পুরু শক্ত, গ্রুপ পরিপাকের সূত্রপাত ঘটে পাতলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, দেন আসো
মেসেন্টার বা মধ্যপৌষ্টিক নালী, এখানে স্তম্ভকার অন্ততকীয় কোষ থাকে। হ্যাঁ, কি থাকে? স্তম্ভকার অন্ততকীয় কোষ থাকে। এবার আসো পশ্চাৎপৌষ্টিক নালী। পশ্চাৎপৌষ্টিক নালীর অংশগুলির নাম ইকে রেপা দিয়ে মনে রাখো। ইকে রেপা, ইকে রেপা, দ্যাট মিনস ইলিয়াম, কোলন, রেকটাম, আর একটা কি আমার হচ্ছে লাস্ট ওয়ান পায়োছিদ্র। হ্যাঁ, তাহলে ইকে রেপা দিয়ে মনে রাখো। তো রেকটাম, এখানে 6টা রেকটাল প্যাপিলা থাকে। পায়োছিদ্র দেহের দশম খণ্ডকে অবস্থিত। কোথায়? দেহের দশম খণ্ডকে। তাইলে দেখো ভাই, তুমি এই কা কি দেন, তুমি এই যে একটো, দেন হচ্ছে একটো, এন্ডো, এই কথাগুলি বইয়ে লিখে রাখো। দেন এই যে পরিপাকের সূত্রপাত, হ্যাঁ, দেন গিজার্ড প্রোভেন্টিকুলাস, বইয়ে যেখানে যেখানে প্রুফ লেখা আছে, গিজার্ড লেখা আছে, সেখানে সেখানে এইভাবে উঠাই ফেলো ভাই, সেখানে সেখানে এইভাবে উঠাই ফেলো। তাইলে আমার 3 পেজের পড়া ভাই, জাস্ট 3 পেজের পড়া আমার জাস্ট এইটুকুন জায়গার মধ্যে হয়ে যাবে। পরবর্তী এই পৌষ্টিক নালীর পরে যে 3 পেজের পড়া আছে, আমার একটা পেজের মধ্যে হয়ে যাবে, জাস্ট সামান্য একটু শখের মধ্যে। ওকে, খুবই সোজা ভাই, খুবই সোজা। এগুলি একটু লিখে ফেলো, এগুলি একটু লিখে ফেলো। বইয়ে কিভাবে লিখবা, বইয়ে কিভাবে লিখবা আমি সেটা ছবি তুলে পাঠাই দিব, সমস্যা নাই। বাট এই জিনিসগুলি ভাই লিখে ফেলো, বইয়ে এইভাবে লিখে ফেলো বা খাতায় লিখো। তাইলে আমার 3 সেকেন্ডে 3 পেজের পড়া হয়ে যাবে। হ্যাঁ, 3 সেকেন্ডে 3 পেজের পড়া হয়ে যাবে। আচ্ছা, তাহলে কয় খাতে কাইটিন, কয় শীতে কিউটিকল। ওকে, একটো একটো এন্ডো, মুখছিদ্র সিবেডিয়াম নামক প্রকোষ্ঠ উন্মুক্ত হয়। সিবেডিয়ামে খাদ্যবস্তু গৃহীত হয়। ক্রুপের পরিপাকের সূত্রপাত ঘটে। মেডিকেলে আসা ক্রুপের প্রাচীর পাতলা। গিজার্ড, নাম উচ্চারণে অনেক কঠিন। গিজার্ড, গিজার্ড অনেক পুরুষোক্ত, অপর নাম প্রোভেন্টিকুলাস। হ্যাঁ, দেন আসো রেকটাম, এখানে 6টা রেকটাল প্যাপিলা থাকে। পায়োছিদ্র দেহের দশম খণ্ডকে অবস্থিত। সো ইজি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার পৌষ্টিক নালী পড়া শেষ। তাহলে আমার পৌষ্টিক নালী পড়া শেষ। তাহলে আমার পৌষ্টিক নালী পড়া শেষ। আমি এটুকু বুঝতে চাচ্ছি, আমরা এখন পৌষ্টিক গ্রন্থিতে যাই। হ্যাঁ, আমরা এখন পৌষ্টিক গ্রন্থিতে যাই, চলো। চলো আমরা এখন পৌষ্টিক গ্রন্থিতে যাই। ওকে, তো তোমার পৌষ্টিক গ্রন্থির মধ্যে আছে হচ্ছে তোমার একটা আছে হচ্ছে তোমার লালা গ্রন্থি, লালা গ্রন্থি, লালা গ্রন্থির সংখ্যা লিখো 1 জোড়া, 1 জোড়া প্রধান লিখো। লালা গ্রন্থি 1 জোড়া প্রধান, দ্যাট মিনস আমার লালা গ্রন্থি থাকে 1 জোড়া, এবং প্রধান পৌষ্টিক গ্রন্থির নাম কি? লালা গ্রন্থি। প্রধান পৌষ্টিক গ্রন্থির নাম লালা গ্রন্থি। আরেকটা হচ্ছে মেসেন্টেরনের অন্ত আবরণ, মেসেন্টেরন এর অন্ত আবরণ, অন্ত আবরণ হেপাটিক শিকা, বা অপর নাম কি? গ্যাস্ট্রিক শিকা। হেপাটিক শিকা বা গ্যাস্ট্রিক শিকা। তো এরা হচ্ছে আমার সংখ্যায় 6 জোড়া, সংখ্যায় 6 জোড়া অগ্র প্লাস মধ্য পৌষ্টিক নালীর সংযোগস্থলে থাকে। এই হচ্ছে আমার পৌষ্টিক গ্রন্থি নিয়ে কথাবার্তা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পৌষ্টিক গ্রন্থি, প্রধান পৌষ্টিক গ্রন্থির নাম লালা গ্রন্থি 1 জোড়া, মেসেন্টেরনের অন্ত আবরণ এবং হেপাটিক শিকা বা গ্যাস্ট্রিক শিকা 6 জোড়া থাকে। কয় জোড়া থাকে? 6 জোড়া থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো এই হেপাটিক শিকা বা গ্যাস্ট্রিক শিকা এরা কোন আকৃতির হয়? কোন আকৃতির হয় এই কথাটা বলতে পারো। এবং এরা হচ্ছে স্বচ্ছ, এরা হচ্ছে স্বচ্ছ নালিকা। এই কথাগুলি অ্যাডমিশনের জন্য করতে পারো। হ্যাঁ, যে আমার হেপাটিক শিকা কোন আকৃতির হয়? স্বচ্ছ নালিকা। এই জিনিসগুলি আমার অ্যাডমিশনের জন্য পড়তে পারো, ঠিক আছে? এগুলি পড়বে আমার অ্যাডমিশনের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমার পৌষ্টিক তন্ত্র পড়া শেষ, ঠিক আছে? এই জিনিসগুলি বইয়ে যদি তুমি এইভাবে লিখে রাখো ভাই, তাইলে আমি মানে বলতে পারি যে জাস্ট এই যে বইয়ে তোমার শখটা দেওয়া আছে,
মানে এরকম একটা ফ্লো চার্ট যে তোমার বইয়ে দেওয়া আছে, এখানে যদি এইভাবে লিখে রাখো এর মধ্যে, তাহলে 3 সেকেন্ডে পড়া হয়ে যাবে। এবং অ্যাডমিশনের জন্য খুব ইজিলি কিন্তু জিনিসটা তুমি খুব কম সময়ে দেখে যেতে পারবা, যেটা আমার জন্য খুব জরুরি চান্স পাওয়ার জন্য। ওকে, আচ্ছা। আর যদি এইচএসসির কথা বলি, ভাইয়া এটা কি রিটেনে আসবে কিনা এইচএসসিতে? রিটেনের জন্য লেস ইম্পর্টেন্ট, খুব আসে না। হ্যাঁ, লেস ইম্পর্টেন্ট। যদি কোনো টিচার খুব খাস্টা হয়, একটু কঠিন কোয়েশ্চেন করতে চাই, তো সেই ক্ষেত্রে এইচএসসিতে দিতে পারে। তো আমার ওর পৌষ্টিকতন্ত্রের যে একটা ছবি আছে না, ঠিক এইভাবে একটা ওই ছবি দেওয়া আছে, এরকম এরকম করে একটা ছবি দেওয়া আছে না, এইভাবে এইভাবে। তো এইভাবে যে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা একটু দেখলে দেখতে পারো, ঠিক আছে? যেদিক দিয়ে গ্রুপ ট্রুপ থাকে, এই জিনিসটা একটা ছবি আছে, ওইটুকু একটু প্র্যাকটিস করলে করে যেতে পারো। লেস ইম্পর্টেন্ট, তাই আমি আর দেখালাম। আচ্ছা, তাহলে আমি এগুলি মুছে দিচ্ছি। এবার দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ লিখ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ দুইটা। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ লিখে দুইটা। ঘাসফড়িং এর লালা রসে অ্যামাইলেজ, কাইটিনেস এবং সেলুলেজ নামক এনজাইম থাকে। হ্যাঁ, সংক্ষেপে আকাশে দিয়ে পড়ো, আকাশে। হ্যাঁ, আকাশে অ্যামাইলেজ, কাইটিনেস, সেলুলেজ। হ্যাঁ, তাহলে ঘাসফড়িং এর লালা রসের 3 ধরনের এনজাইম থাকে, অ্যামাইলেজ, কাইটিনেস, সেলুলেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোয়েশ্চেন আসে ঘাসফড়িং এর লালা রসে কোন এনজাইমটি থাকে না? অ্যামাইলেজ, কাইটিনেস, সেলুলেজ। এবং ঘ নম্বরে অপশনে থাকে হচ্ছে মল্টেজ। তাহলে উত্তর কি হবে? মল্টেজ হবে। হ্যাঁ, এই মল্টেজ থাকে না। আমি বলে দিলাম কোয়েশ্চেন কি আসবে, বলে দিলাম। এই কোয়েশ্চেনগুলি পাবা পরীক্ষায়, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। আচ্ছা, তো এই মল্টেজ এনজাইমটা কোথায় থাকে? এই মল্টেজ এনজাইমটা থাকে হচ্ছে পাকস্থলীতে। কোথায়? তোমার মেসেন্টেরনে থাকে। কোথায়? মেসেন্টেরন, বা যাকে আমরা বলি পাকস্থলী, সেই মেসেন্টেরনে থাকে হচ্ছে তোমার মল্টেজ, টিপকেস, লাইপেজ। হ্যাঁ, দেন হচ্ছে ইনভার্টেজ ইত্যাদি ইত্যাদি এনজাইম থাকে মেসেন্টেরনে। সো আমার ঘাসফড়িং এর লালা রসে এই এনজাইম থাকে এবং মেসেন্টেরনে এই এনজাইম থাকে। এই জিনিসগুলো আমার পড়তে হবে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব আসে পরীক্ষাতে। আচ্ছা, তাহলে আমি এটুকু মুছে দিচ্ছি, আচ্ছা ভাই, কই মানুষজন এত কম কেন? গ্রুপে লোকজন ইনভাইট দাও। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, গ্রুপে যদি ইনভাইট দাও মানুষজন, তাহলে তো ভালো লাগে। কয়জন ক্লাস করতেছে? আচ্ছা, তারপরে আসো, আমরা আগের ক্লাসে ঘাসফড়িং এর উদর পড়া বাদ রাখছিলাম, তাই না? আমরা ঘাসফড়িং এর উদর পড়া বাদ রাখছিলাম। তো চলো আমরা ঘাসফড়িং এর উদর পড়ে আসি। তো উদরে থাকে হচ্ছে তোমার টিম্পেনাম। কি থাকে? টিম্পেনাম। তো গ্রিক টিম্পেনা, এই গ্রিক টিম্পেনা মানে বোঝায়, টিম্পেনা মানে শ্রবণথলি বোঝায়। কি বোঝায়? শ্রবণথলি বা শ্রবণ অঙ্গের সঙ্গে রিলেটেড জিনিসপত্র। টিম্পেনাম, টিম্পেনিক পদ্মা, শ্রবণথলি ইত্যাদি ইত্যাদি। তো এইটা থাকে হচ্ছে আমার
প্রথম খণ্ডকে কোথায় থাকে? প্রথম খণ্ডকে থাকে। প্রথম খণ্ডকে থাকে। দেন উদরে থাকে হচ্ছে তোমার স্পাইরাকল, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। উদরে থাকে 8 জোড়া। কয় জোড়া? উদরে থাকে 8 জোড়া স্পাইরাকল ভাইয়া। তাইলে আমার যদি বলি মোট স্পাইরাকল, মোট শ্বাসরন্ধ্র, মোট শ্বাসরন্ধ্র কয় জোড়া? 10 জোড়া। মোট শ্বাসরন্ধ্র থাকে 10 জোড়া। 8 জোড়া থাকে হচ্ছে উদরে এবং 2 জোড়া থাকে বক্ষে। আমরা বক্ষতে পড়ে আসছিলাম, 2 জোড়া থাকে, রাইট? এবং আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে পায়ু এবং জনন অঙ্গ, তাই না? পায়ু এবং বহি জনন অঙ্গ, পায়ু এবং বহি জনন অঙ্গ। এর মধ্যে লিখো যে অ্যানাল সার্কি, অ্যানাল সার্কি, সাবজেনিটাল প্লেট, অ্যানাল সার্কি, সাবজেনিটাল প্লেট, সাবজেনিটাল প্লেট। তারপরে লিখো অ্যানাল সার্কি, সাবজেনিটাল প্লেট। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা লিখো। তো আমার এই অ্যানাল সার্কি এবং সাবজেনিটাল প্লেট, আরেকটা লিখো ওভিপোজিটর, ওভিপোজিটর। হ্যাঁ, তো আমার এই অ্যানাল সার্কি এবং সাবজেনিটাল প্লেট থাকে হচ্ছে পুরুষ ঘাসফড়িং। তাদের থাকে পুরুষ ঘাসফড়িং এ থাকে অ্যানাল সার্কি এবং সাবজেনিটাল প্লেট। আচ্ছা, তো আমার সাবজেনিটাল প্লেট থাকে তোমার নবম খণ্ডে। নবম খণ্ডের স্টার্নাম প্রলম্বিত হয়ে গঠন করে। এবং তোমার যে অ্যানাল সার্কি আছে এটা থাকে দশম খণ্ডকে, বা বলতে পারো দশম খণ্ডকের পেছনে থাকে, ছোট্ট একটা পক্ষে দশম খণ্ডকের পেছনে থাকে। অ্যানাল সার্কি দশম খণ্ডকের পেছনে থাকে, সাবজেনিটাল প্লেট থাকে নবম খণ্ডকে। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সুপ্রারেনাল প্লেট, সুপ্রারেনাল প্লেট, সুপ্রারেনাল প্লেট। এটাও আমার পুরুষ ঘাসফড়িং এ থাকে, এটাও পুরুষ ঘাসফড়িং এ থাকে। এইটা থাকে হচ্ছে আমার 11তম খণ্ডকে। হ্যাঁ, 11তম খণ্ডকে থাকে সুপ্রারেনাল প্লেট। তাইলে আমার অ্যানাল সার্কি, সাবজেনিটাল প্লেট, সুপ্রারেনাল প্লেট, প্রথম কথা পুরুষ ঘাসফড়িং এ থাকে এবং সুপ্রারেনাল প্লেট 11তম খণ্ডক, অ্যানাল সার্কি দশম, সাবজেনিটাল প্লেট নবম খণ্ডকে থাকে। ওকে, এবং ওভিপোজিটর এটা থাকে হচ্ছে তোমার কত নম্বর খণ্ডকে? এটাও থাকে নবম খণ্ডকে। কোথায়? এটাও থাকে নবম খণ্ডকে। তো ওভিপোজিটর হচ্ছে আমার ডিম পাড়ার অঙ্গ, ওভিপোজিটর হচ্ছে আমার ডিম পাড়ার অঙ্গ। ওকে, ওভিপোজিটর হচ্ছে ডিম পাড়ার অঙ্গ। তাহলে ডিম কারা পারে? স্ত্রী ঘাসফড়িং পারে। সো আমার এই ওভিপোজিটর থাকবে আমার স্ত্রী ঘাসফড়িং এ। কাদের? এবং এই ওভিপোজিটর দেখে স্ত্রী এবং পুরুষ ঘাসফড়িং চেনা যায়, কারণ ওভিপোজিটর থাকে শুধুমাত্র স্ত্রী ঘাসফড়িং এ, যেটা ডিম পাড়ার অঙ্গ নবম খণ্ডকে থাকে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলি পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরো কিছু কথাবার্তা। উদর হচ্ছে 11 খণ্ডকে বিভক্ত, উদর 11 খণ্ডকে বিভক্ত, উদর 11 খণ্ডে বিভক্ত। এবং উদরের পার্শ্বদেশে প্লিউরিন থাকে না, পার্শ্বদেশে প্লিউরিন থাকে না, পার্শ্বদেশে প্লিউরিন থাকে না। এবং ভাইয়া প্রথম উদরীয় খণ্ডকটি, প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ, প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ। হ্যাঁ, এগুলি এমসিকিউ এর জন্য পড়তে হবে। তাহলে উদর 11, উদর 11, উদর আমার 11 খণ্ডকে বিভক্ত। উদরের পার্শ্বদেশে প্লিউরিন থাকে না, প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ। হ্যাঁ, আর বাদ বাকিগুলি তো পড়ালামই। তাইলে আমার উদর পড়া শেষ কিন্তু। হ্যাঁ, মস্তক, বক্ষ, উদর নিয়ে যা কিছু পড়া ছিল সব কিছু শেষ। মস্তক, বক্ষ, উদরের যা কিছু পড়া ছিল সব শেষ। আচ্ছা, এবার চলে আসো ঘাসফড়িং এর রূপান্তরে চলে আসো। ঘাসফড়িং এর রূপান্তর,
ঘাসফড়িং এর রূপান্তর টপিকে আসো। আচ্ছা, তো রূপান্তর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, আর একটা হচ্ছে তোমার সম্পূর্ণ রূপান্তর। হ্যাঁ, তো দুই রূপান্তরের মধ্যে বেসিক পার্থক্য কি? সম্পূর্ণ রূপান্তর এবং অসম্পূর্ণ রূপান্তরের মধ্যে বেসিক পার্থক্যটা কি? ওকে, তো আমার সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে কি হয়, আমার পূর্ণাঙ্গ প্রাণীর এবং শিশু অবস্থার যে প্রাণী তাদের মধ্যে কোনো মিল থাকে না। পূর্ণাঙ্গ প্রাণী এবং শিশু অবস্থার প্রাণীর মধ্যে কোনো মিল থাকে না, বাট অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে মিল দেখা যায়। যেমন আমার অসম্পূর্ণ রূপান্তরের উদাহরণ হচ্ছে ঘাসফড়িং। হ্যাঁ, এদের তোমার শিশু অবস্থায় এবং বড় হওয়ার পরে এদের হচ্ছে তোমার মিল থাকে, কিন্তু সম্পূর্ণর ক্ষেত্রে মিল থাকে না। তো এদের উদাহরণ হচ্ছে ঘাসফড়িং, তেলাপোকা, ঘাসফড়িং আর হচ্ছে তেলাপোকা। এবং সম্পূর্ণ রূপান্তরের উদাহরণ হচ্ছে মৌমাছি, প্রজাপতি, মৌমাছি এবং প্রজাপতি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মৌমাছি এবং প্রজাপতি। তো এখন আমার অসম্পূর্ণ রূপান্তরের ধাপ হচ্ছে তিনটা। অসম্পূর্ণ রূপান্তরের ধাপ তিনটা, সেটা হচ্ছে ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণী। ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণী। ওকে, অসম্পূর্ণ রূপান্তরের ধাপ কয়টা? তিনটা। হ্যাঁ, ধাপ হচ্ছে তিনটা। তো নিম্ফ কি পরীক্ষায় আসে? নিম্ফ কি? ডিম ফুটে যে তরুণ ঘাসফড়িং বের হয় তাকে নিম্ফ বলা হয়। ডিম ফুটে যে তরুণ ঘাসফড়িং বের হয় তাকে নিম্ফ বলা হয়। হ্যাঁ, ডিম ফুটে যে তরুণ ঘাসফড়িং বের হয় তাকে কি বলা হয়? নিম্ফ বলা হয়। হ্যাঁ, আচ্ছা, সম্পূর্ণ রূপান্তরের ধাপ কয়টা? চারটা। সম্পূর্ণ রূপান্তরের ধাপ হচ্ছে চারটি। তো কি কি ধাপ আছে? ডিম, লার্ভা, দেন হচ্ছে তোমার পিউপা, ইমাগো। হ্যাঁ, তো তোমার এই সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে বলা হয় লার্ভা। কি বলা হয়? সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে লার্ভা বলে। এবং তোমার সম্পূর্ণ রূপান্তরের পূর্ণাঙ্গ প্রাণীকে কি বলা হয়? পূর্ণাঙ্গ প্রাণীকে বলা হয় হচ্ছে ইমাগো। কি বলা হয়? ইমাগো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সম্পূর্ণ রূপান্তরের ধাপ চারটা, এর মধ্যে লার্ভাকে বলা হয় শিশু অবস্থা এবং ইমাগোকে বলা হয় পূর্ণাঙ্গ প্রাণী। এগুলি কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। হ্যাঁ, ইম্পর্টেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পড়ার টপিক ঘাসফড়িং, সেই ঘাসফড়িং এ ভাই আমার কি রূপান্তর হচ্ছে? অসম্পূর্ণ রূপান্তর, বা যাকে হেমিমেটাবেলাস ধরনের রূপান্তর বলা হয়। হ্যাঁ, হেমিমেটাবেলাস ধরনের রূপান্তর। হ্যাঁ, ইম্পর্টেন্ট, এগুলি একটু পড়ো। হ্যাঁ, অসম্পূর্ণ রূপান্তর বা হেমিমেটাবেলাস ধরনের রূপান্তর ঘাসফড়িং এ হচ্ছে। হেমিমেটাবেলাস ধরনের রূপান্তর বা অসম্পূর্ণ রূপান্তর কোথায় হয়? ঘাসফড়িং এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার চলে আসো ভাইয়া রূপান্তরে হরমোনের ভূমিকা। আচ্ছা ভাই, আশা করি এই টপিকের সমস্যা নাই, খুবই সোজা টপিক। এবার আসো রূপান্তরে হরমোনের ভূমিকা। ওকে, আমি এখন যা পড়াবো অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অ্যাডমিশনে এইসব জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে ভাই, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, আমি যেমনি বলি আমার কথাগুলি খেয়াল করো ভাই, তাইলে আর অ্যাডমিশনে কোনো কোশ্চেন মিস করবা না। আমি যেভাবে বলি ভাই সেইভাবে খেয়াল করে, একটা কোশ্চেনও মিস করবা না অ্যাডমিশনে, ঠিক আছে? আচ্ছা, রূপান্তরে হরমোনের ভূমিকা। ওকে, রূপান্তরে হরমোন কিভাবে ভূমিকা রাখে? আচ্ছা, এদের চার ধরনের গ্রন্থি থাকে। কয় ধরনের?
এটা 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। হ্যাঁ, 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। একটা হচ্ছে ইন্টারসেরিব্রাল গ্রন্থিক্রোশ, ইন্টারসেরিব্রাল গ্রন্থিক্রোশ। আরেকটা হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থি, প্রোথোরাসিক গ্রন্থি। আরেকটা হচ্ছে তোমার কর্পোরা এলাটা, আর একটা হচ্ছে তোমার কর্পোরা কার্ডিয়াকা, কর্পোরা কার্ডিয়াকা। ওকে, এখন অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে এই প্রথম 3টা গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন রূপান্তরে ভূমিকা রাখে, এই প্রথম 3টা গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন রূপান্তরে ভূমিকা রাখে, বাট ভূমিকা রাখে না এই 4 নম্বরটা। ভূমিকা রাখে না কোন গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন? এই কর্পোরা কার্ডিয়াকা থেকে। হ্যাঁ, সুন্দর করে বইয়ে লেখা আছে, বাট খেয়াল করো না, সো এমন কোয়েশ্চেন করলে আর পারো না। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা এলাটা, দেন 4 নম্বর হচ্ছে কি কর্পোরা কার্ডিয়াকা। ভূমিকা রাখে নাকি কর্পোরা কার্ডিয়াকা, এবং উপরের 3টা ভূমিকা রাখে। তো আমার তোমার ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে কি হরমোন ক্ষরণ হয়? আচ্ছা, প্রথম কথা, সেরিব্রাল শব্দটা কোথা থেকে আসছে? মস্তিষ্ক থেকে আসছে, রাইট? কারণ সেরেব্রাম থেকে কোথায়? মস্তিষ্কে। দ্যাট মিন্স এই গ্রন্থি ভাইয়া আমার কোথায় থাকবে? মস্তিষ্কে থাকবে, মস্তিষ্কে অবস্থান করে। এবং এরা কি হরমোন ক্ষরণ করে? মস্তিষ্ক হরমোন ক্ষরণ করে। ওকে, মস্তিষ্ক হরমোন বা প্রোথোরাসিকোটপিক হরমোন নিঃসরণ করে। হ্যাঁ, প্রোথোরাসিকোটপিক হরমোন। হ্যাঁ, প্রোথোরাসিকোটপিক হরমোন এরা নিঃসরণ করে। এই হরমোন আমার প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপিত করে এবং এখান থেকে আমার এক্সাইটন হরমোন ক্ষরণ হয়, এক্সাইটন হরমোন ক্ষরণ করে। তো আমার এক্সাইটন হরমোন খোলস মোচনে সহায়তা করে। কি করে? এক্সাইটন হরমোন খোলস মোচনে সহায়তা করে, খোলস মোচনে সহায়তা করে। তো আমার এই খোলস মোচনের প্রক্রিয়াকে কি বলা হয়? খোলস মোচনের প্রক্রিয়া, খোলস মোচনের প্রক্রিয়া আমার মোল্টিং বলা হয়। কি বলা হয়? খোলস মোচনের প্রক্রিয়াকে মোল্টিং বলে। এবং সুন্দর আরেকটা শব্দ আছে, একডাইসিস। একডাইসিস ভাইয়া, এটা যদি তুমি আমার 19-এ পরীক্ষা দিতে যাও আসবে একডাইসিস। ওকে, একটু খেয়াল করে দেখো, মাথা ঠান্ডা করো ভাই, দেখো মাথা ঠান্ডা করো। ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ মস্তিষ্কে থাকে, প্রোথোরাসিকোটপিক হরমোন নিঃসরণ করে। এই হরমোন প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপিত করে, এক্সাইটন হরমোন ক্ষরণ করে। এই এক্সাইটন হরমোন খোলস মোচনে সহায়তা করে। এটা আমার মেডিকেলে আসে, এটা আমার মেডিকেলে আসে। তো আমার এক্সাইটন হরমোন খোলস মোচনে সহায়তা করে। এই খোলস মোচনের প্রক্রিয়াকে বলা হয় মোল্টিং। কি বলা হয়? মোল্টিং বলা হয়। এবং সুন্দর আরেকটা শব্দ আছে, এক্সাইটন হরমোন এক্সাইসিস করে, মানে এই খোলস মোচনটাকে কি বলা হয়? এক্সাইসিসও বলা হয়। হ্যাঁ, যেহেতু এক্সাইটন হরমোন করে তাই এই প্রক্রিয়াকে এক্সাইসিসও বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ইনস্টার। ইনস্টার আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ইনস্টার। তো খোলস মোচনের তোমার 2 মোচনের মধ্যবর্তী দশাকে ইনস্টার বলে। ইনস্টার হচ্ছে একটা দশা, 2বার খোলস মোচনের মধ্যবর্তী দশাকে কি বলা হয়? ইনস্টার বলা হয়। পরীক্ষাতে এগুলি আসে। তো আমার খোলস মোচন টোটাল 5 বার হয়। খোলস মোচন মোট কয়বার হয়? খোলস মোচন মোট 5 বার হয়। কয়বার হয়? 5 বার। এই কথাগুলি লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খোলস মোচন কয়বার হয়? 5 বার হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো তোমার কর্পোরা এলাকা থেকে। কর্পোরা এলাকা, হ্যাঁ, কর্পোরা এলাকা থেকে 2 ধরনের হরমোন ক্ষরণ হয়। একটা নিম্ফ দশা, আর একটা হচ্ছে তোমার বয়স্ক অবস্থা। তো এরা নিম্ফ দশায় যে হরমোন ক্ষরণ করে তার নাম হচ্ছে জুভেনাইল হরমোন, জুভেনাইল হরমোন। এবং বয়স্ক দশায় যে হরমোন ক্ষরণ করে তার নাম গোনাডোট্রপিন হরমোন। হ্যাঁ, গোনাডোট্রপিন হরমোন। তো দেখো আমার জুভেনাইল হরমোনের কাজ কি? নিম্ফ দশার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এবং গোনাডোট্রপিন হরমোনের কাজ কি? গোনাড মানে হচ্ছে জননাঙ্গ,
গোনাড মানে হচ্ছে জননাঙ্গ। সো আমার জননাঙ্গের পরিণতি ঘটাবে কে? গোনাডোট্রপিন হরমোন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাগুলি। আর কর্পোরা কার্ডিয়াকা কি করে? এরা হচ্ছে তোমার গ্রোথ হরমোন ক্ষরণ করে। হ্যাঁ, এরা হচ্ছে গ্রোথ হরমোন ক্ষরণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, এগুলি অ্যাডমিশনে আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই টপিক পড়া শেষ। এই টপিক পড়া আমাদের শেষ। এই টপিক পড়া শেষ। এবার আসো ভাইয়া প্রজনন তন্ত্রে আসো। হ্যাঁ, প্রজনন তন্ত্রে আসো। তো প্রজনন তন্ত্র দুই ধরনের, একটা হচ্ছে পুং প্রজনন তন্ত্র, আর একটা হচ্ছে ভাইয়া তোমার স্ত্রী প্রজনন তন্ত্র, তাই তো? স্ত্রী প্রজনন তন্ত্র, স্ত্রী প্রজনন তন্ত্র। হ্যাঁ, আচ্ছা, তো মেডিকেলে একটা কোয়েশ্চেন আসে যে নিচের কোনটি পুং প্রজনন তন্ত্রের অংশ নয়? তো অপশনে এটা ছিল তোমার স্পারমাথিকা। স্পারমাথিকা বা একে বলা হয় সেমিনাল রিসেপ্টেকল। সেমিনাল রিসেপ্টেকল, সেমিনাল রিসেপ্টেকল, এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু লিখো তো, একটু লিখো ভাইয়া, স্পারমাথিকা বা সেমিনাল রিসেপ্টেকল। ওকে, তো দেখো অপশনে ছিল আমার কোয়েশ্চেনটা মেডিকেলে কিভাবে আসলে একটু দেখো, মেডিকেলের কোয়েশ্চেনটা কিভাবে আসে একটু দেখো। দেখো ভাই, কোন প্রজনন তন্ত্রের অংশ শুক্রনালী, ভাঁজ ডিফারেন্স, এগুলি শুক্রাশয় সবাই ছিলেন। দেন স্ত্রী জনন তন্ত্রের অংশ ডিম্বনালী, ডিম্বাশয়, এরা সবাই পারে, নাম শুনেই বোঝা যায়। তোমার মেডিকেলে কোয়েশ্চেন আসে কোন প্রজনন তন্ত্রের অংশ নয় কোন? অংশ নয়, অংশ নয় কোন? তো অপশনে ছিল সেমিনাল রিসেপ্টেকল। কে ছিল? সেমিনাল রিসেপ্টেকল। তো সবাই ভাবছে সিমেন মানে যেহেতু বীর্য, আর এটা যেহেতু পুরুষের থাকে, তাইলে মনে হয় এটাও ঠিক আছে। হ্যাঁ, তাইলে আরেকটা উত্তর দিয়ে দিই। তো উত্তর সবাই আরেকটা দিয়ে দেয়। বাট ভাইয়া দেখো, সেমিনাল রিসেপ্টেকল, রাইট? তো সিমেন মানে বীর্য, সিমেন মানে বীর্য, রিসেপ্টেকল যে রিসিভ করে, যে রিসিভ করে, রাইট? দ্যাট মিন্স সিমেনকে যে রিসিভ করে। ভাইয়া সিমেনকে কারা রিসিভ করে? স্ত্রীরা রিসিভ করে, মহিলারা রিসিভ করে। সো আমার সেমিনাল রিসেপ্টেকল কাদের থাকবে ভাইয়া? মানে স্ত্রী ঘাসফড়িং এ থাকবে, স্ত্রী জননতন্ত্রের অংশ হবে, রাইট? যার অপর নাম স্পারমাথিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও লিখো যোনি। যোনি থাকে হচ্ছে সপ্তমোদরীয় খণ্ডকে, সপ্তমোদরীয় খণ্ডকে। হ্যাঁ, যোনি থাকে সপ্তমোদরীয় খণ্ডকে। তারপরে লিখো ক্ষেপণ নালী। ক্ষেপণ নালী পুরুষ ঘাসফড়িং এ থাকে। কোথায় থাকে? ক্ষেপণ নালী থাকে হচ্ছে তোমার নবম খণ্ডকে, নবম খণ্ডকে। হ্যাঁ, নবম উদরীয় খণ্ডকে, নবম উদরীয় খণ্ডকে। কি আসছে? তাহলে আমার ক্ষেপণ নালী থাকতেছে হচ্ছে তোমার নবম উদরীয় খণ্ডকে, এবং স্ত্রী জননতন্ত্রের যোনি থাকতেছে দশম উদরীয় খণ্ডকে। হ্যাঁ, তাহলে সরি, যোনি থাকে সপ্তমে এবং ক্ষেপণ নালী থাকে নবমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলি কথা পড়তে হবে। তারপরে ভাইয়া চলে আসো ঘাসফড়িং এর ডিম নিয়ে একটু লেখাপড়া করি। চলো, ঘাসফড়িং এর ডিম। হ্যাঁ, ঘাসফড়িং এর ডিম, ঘাসফড়িং এর ডিম। প্রথম কথা সেন্টোলেসিথাল, সেন্টোলেসিথাল। সেন্টোলেসিথাল বলতে তুমি কি বুঝো ভাইয়া? কি বুঝো? সেন্টোলেসিথাল মানে কি ভাইয়া বলো? সেন্টোলেসিথাল মানে হচ্ছে সেন্টার ভাইয়া। সেন্টার মানে কি? কেন্দ্র, রাইট? সেন্টার মানে কেন্দ্র। তো কুসুম কেন্দ্রে থাকে, এদের কুসুম, এদের কুসুম কোথায় থাকে ভাইয়া? কুসুম কেন্দ্রে থাকে। ওকে, এদের কুসুম কেন্দ্রে থাকে, ঠিক আছে? আচ্ছা, দ্যাট মিন্স সেন্টোলেসিথাল। বাদামি বর্ণের ডিম পারে এরা, বাদামি বর্ণের ডিম পারে। তো একটা গুচ্ছে, এরা একটা গুচ্ছে ডিম পারে হচ্ছে 10টা, ঠিক কিনা?
তাইলে ভাইয়া 20টা গুচ্ছে কয়টা ডিম পারবে? 200টা ডিম পারবে, তাই না? 20টা গুচ্ছে কয়টা ডিম? 200টা ডিম পারবে। ঐকিক নিয়ম, একটা গুচ্ছে 10টা ডিম পারলে 20টা গুচ্ছে 200টা ডিম পারে। কেন জানি টিচারদের এটাই ফেভারিট, অ্যাডমিশনে এটাই আসে যে ঘাস ফড়িং 20টা গুচ্ছে কয়টা ডিম পারে? 200টা। এবং এখন অত্যন্ত একটা মজার ব্যাপারে আসো ভাই, সেটা হচ্ছে ঘাস ফড়িং গ্রীষ্মের শেষ দিকে, ঘাস ফড়িং গ্রীষ্মের শেষ দিকে, ওকে, ঘাস ফড়িং গ্রীষ্মের শেষ দিকে পুরুষ ঘাস ফড়িং স্ত্রী ঘাস ফড়িং এর উপরে উঠে প্রজনন করে। আচ্ছা ভালো কথা, গ্রীষ্মের শেষে প্রজনন করলো। এখন ব্যাপার হচ্ছে এরা যখন ডিম পারে, ডিম পাড়ার পরে স্ত্রী এবং পুরুষ ঘাস ফড়িং দুইজনই মারা যায়। দেখো ভাই, কি একটা হতাশার কথা, কি একটা দুঃখের কথা ভাই, ডিম পাড়ার পরে এরা মারা যায়, তাই না? তো দেখো ভাই আমার, আমরা যদি মারা যাইতাম এরকম যে আমরা প্রজননের পরে মারা যাব, এরকম যদি হতো তাহলে আমরা আর প্রজননই করতাম না, ঠিক কিনা? দূর ভাই, কোনো দরকার নাই, আগে আমি নিজে বেঁচে থাকতে চাই। কিন্তু দেখো এরা কতটা স্যাক্রিফাইস করে, যেটা ডিম পাড়ার পরে মারা যায় তারপরেও ডিম পারে। কেন ভাইয়া, কেন ডিম পারতেছে, তাই না? আসলে প্রত্যেকটা প্রজাতির লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে তার নেক্সট জেনারেশন উৎপাদন করা, যেন তারা প্রকৃতিতে টিকে থাকতে পারে, বিলুপ্ত না হয়ে যায়। হ্যাঁ, সো এই জন্য তাদেরকে প্রজনন করতেই হবে এবং মারা গেলেও করতে হবে, ঠিক আছে? এই জন্য এরা প্রজাতি টিকিয়ে রাখতেই কিন্তু মারা গেলেও এরা প্রজনন করে। তো এই কথাগুলি ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, অনেক কিছু পড়ে ফেলছি ভাই। আমার মনে হয় এবার রেচনতন্ত্র বাদ আছে। আচ্ছা, তো রেচনতন্ত্রে আসুন। হ্যাঁ, ঘাস ফড়িং এর রেচনতন্ত্র। তো আমার রেচনতন্ত্র দুই ধরনের, একটা প্রধান রেচনতন্ত্র আর একটা আনুষঙ্গিক রেচনতন্ত্র। হ্যাঁ, আনুষঙ্গিক রেচনতন্ত্র। তো আমার প্রধান রেচনতন্ত্রের নাম কি? মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকা এরা থাকে হচ্ছে মধ্য প্লাস পশ্চাৎ পৌষ্টিকনালীর সংযোগস্থলে। হ্যাঁ, মধ্য প্লাস পশ্চাৎ পৌষ্টিকনালীর সংযোগস্থলে। হ্যাঁ, মধ্য প্লাস পশ্চাৎ পৌষ্টিকনালীর সংযোগস্থলে থাকে। এরা দেখতে সুতার মতো, সুতার মতো বা চুলের মতো, সুতার মতো বা চুলের মতো, হলুদ বর্ণের, হলুদ বর্ণের, সংখ্যায় 100টির মতো, সংখ্যায় 100টির মতো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এই কথাগুলি লিখো। দেন মালপিজিয়ান নালিকার ব্যাস, মালপিজিয়ান নালিকার ব্যাস হচ্ছে 25 mm। সরি, এটা ব্যাস না, এটা হচ্ছে লম্বা। হ্যাঁ, লম্বাই হচ্ছে 25 mm এবং এদের ব্যাস হচ্ছে কত? 1 mm, 1 মিলিমিটার। হ্যাঁ, এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। তো এতে এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াল কোষ থাকে। আরো কিছু কথা, অ্যাডভান্স কথা। হ্যাঁ, এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষ, এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষ থাকে। দেন এদের বাইরে থাকে হচ্ছে ভাইয়া ভিত্তি পর্দা। হ্যাঁ, বাইরে থাকে হচ্ছে ভিত্তি পর্দা। দেন তোমার এই ভেতরে থাকে মাইক্রোভিলাই, ভেতরে থাকে মাইক্রোভিলাই। হ্যাঁ, ভেতরে থাকে মাইক্রোভিলাই। এই কথাগুলি কিন্তু পরীক্ষায় আসবে, একটু খেয়াল করো। মালপিজিয়ান নালিকা প্রধান রেচন অঙ্গ, মধ্য প্লাস পশ্চাৎ পৌষ্টিকনালীর সংযোগস্থলে থাকে, সুতার মতো বা চুলের মতো, হলুদ বর্ণের, সংখ্যায় 100টার মতো, লম্বায় 25 mm, ব্যাস 1 mm। এরা এক স্তর বিশিষ্ট
এপিথেলিয়াম কোষ থাকে এই মালফিজিয়ান নালিকায়, এদের বাইরের দিকে থাকে ভিত্তিপোতা, বেসমেন্ট মেমব্রেন। যে কোনো একটা বাসার বাইরেও কি থাকে, আগে বেসমেন্ট থাকে। তো বাইরে থাকে ভাইয়া ভিত্তিপোতা, বেসমেন্ট মেমব্রেন, এন্ড ভেতরে থাকে ম্যাক্রোভিলাই। হ্যাঁ, অ্যাডমিশনে কি করে, এই ভেতরের জায়গাতে বাইরে লাগাই দেয় যে বাইরে থাকে ম্যাক্রোভিলাই। ঠিক আছে, নো, আমার ভেতরে থাকে ম্যাক্রোভিলাই। ম্যাক্রোভিলাই গুলি মিলিত হয়ে ব্রাশ বর্ডার গঠন করে। কি করে? ব্রাশ বর্ডার গঠন করে। হ্যাঁ, এই কথাগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। এগুলি কোয়েশ্চেন যদি কঠিন হয়, ধরো তোমার মেডিকেলে যদি এখন 57-58তেই কাটমার্ক থাকে, চান্স হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম কঠিন কোয়েশ্চেন গুলি আসবে। আর যদি কোয়েশ্চেন সোজা হয় তাহলে এগুলি আসবে, এই সাইডের গুলা। কোয়েশ্চেন যদি ভাইয়া আমার সোজা হয় এই সাইডের গুলি আসবে, কঠিন হলে এই সাইডের গুলি আসবে। সব শেখাই দিছি, আশা করি পারবে। এবার চলে আসি, বাজে কত, অনেক সময় আছে এখনো, 9টা 49 বাজে, আরো পড়ায় 10 মিনিট। তো আনুষঙ্গিক রেচনাঙ্গতে আসো। একটা আছে তোমার হচ্ছে ইউরেট কোষ। তো এরা হচ্ছে ফ্যাট বডি, এরা হচ্ছে এদের ফ্যাট বডি। ঠিক আছে, দেন হচ্ছে তোমার ইউরিকোজ গ্রন্থি। হ্যাঁ, এরা হচ্ছে পুরুষ ঘাস ফড়িং এর মাশরুম গ্রন্থিতে থাকে, পুরুষ ঘাস ফড়িং এ থাকে। হ্যাঁ, পুরুষ ঘাস ফড়িং এ থাকে এবং এরা থাকে হচ্ছে মাশরুম গ্রন্থিতে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। দেন হচ্ছে তোমার নেফ্রোসাইট, আর একটা কি আছে, কিউটিকল। হ্যাঁ, কিউটিকল। তো আমার ভাইয়া এই নেফ্রোসাইট, এটা হচ্ছে আমার সঙ্গমের সময় বের হয়, রক্ত নিষ্কাশনের মাধ্যমে বের হয়। এবং কিউটিকল কি হয়, যখন খোলস মোচন করে তখন বের হয়। ঠিক আছে, তো এই আনুষঙ্গিক রেচনাঙ্গগুলির নাম করবা, নাম জানলেই হবে। ইউরেট কোষ, ইউরিকোজ গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল। পরীক্ষায় কোশ্চেন আসে, নিচের কোনটি ঘাস ফড়িং এর প্রধান রেচনাঙ্গ নয় বা আনুষঙ্গিক রেচনাঙ্গ নয়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একটু কইরো। ইউরেট কোষগুলি হচ্ছে এদের ফ্যাট বডি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমার ঘাস ফড়িং কিন্তু দেখো সবকিছুই পড়ানো মোটামুটি শেষ। শ্বসনতন্ত্রটা একটু নিজেরাই না হয় পড়ে নিও, তারপরেও শ্বসনতন্ত্র থেকে ইম্পর্টেন্ট কথাবার্তা একটু বলে দিই। সবকিছু পড়াই ফেলছি ভাই, আর ক্লাস নিতে ভালো লাগতেছে না, ঘাস ফড়িং সব পড়াই ফেলছি। আমার ঘাস ফড়িং নিয়ে আর কোনো কিছু বাদ নাই ভাই। ঠিক আছে, তো আমি শ্বসনতন্ত্র থেকে কি কি পড়বা একটু বলে দেই, একটু শোনো মনোযোগ দিয়ে কথাবার্তা। সেটা হচ্ছে, আমি বলছিলাম যে ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্র আল্লাহ তাআলা অনেক উন্নত করছে। তো কেন আল্লাহ তাআলা ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্রকে উন্নত করছে? কারণ ঘাস ফড়িং এর রক্ত অক্সিজেন বহন করে না, যেহেতু ওদের রক্তে হিমোগ্লোবিন থাকে না, সেদের রক্ত অক্সিজেন বহন করে না। তো এই রক্ত যেহেতু অক্সিজেন বহন করে না, দেহে তো ভাই আমার অক্সিজেনের ঘাটতি থাকে, রাইট? তো আমার ভাইয়া এই অক্সিজেনের ঘাটতিটা পূর্ণ করে কে? আমার অক্সিজেনের ঘাটতিটা পূর্ণ করে হচ্ছে এই আল্লাহ তাআলা এদের শ্বসনতন্ত্রকে অনেক উন্নত করছে। তো এদের যে শ্বসনতন্ত্র মানে টাকিয়া সারা দেহে জালের মতো বিস্তার করে থাকে, একদম সরাসরি অক্সিজেন দেহকোষে ঢুকে এবং কার্বন ডাইঅক্সাইড দেহকোষ থেকে বের হয়ে আসে। তো এদের প্রধান শ্বসনতন্ত্রের নাম কি ভাইয়া? প্রধান শ্বসনতন্ত্র কে ভাইয়া? ট্রাকিয়া বা শ্বাসনালী, তাই না? ট্রাকিয়া বা শ্বাসনালী। তো ট্রাকিয়া কেন চুপসে যায় না? টিনি দিয়া থাকায় ট্রাকিয়া চুপসে যায় না। ঠিক আছে, তারপরে ঠিক ভাইয়া এই যে আমার যে ট্রাকিয়া আছে 3 স্তর বিশিষ্ট, বাইরে থাকে ভিত্তিঝিল্লি, বেসমেন্ট মেমব্রেন, সেম মালফিজিয়ান নালিকার মতো। দেন তোমার হচ্ছে ভেতরে থাকে এপিথেলিয়াম কোষ, মাঝখানে থাকে এপিথেলিয়াম কোষ, ভেতরে থাকে ইন্টিমা। তো ইন্টিমা কিউটিকল নির্মিত, পরীক্ষায় আসে ইন্টিমা কি নির্মিত? কিউটিকল নির্মিত। দেন ভাইয়া তোমার আরো পড়তে হবে, সেটা হচ্ছে আমি বলছিলাম এদের শ্বাসসংযোগ থাকে না। তো ইনহেলেটরি স্পাইরাকল, এক্সহেলেটরি স্পাইরাকল, এই দুইটা একটু লিখে দিই। হ্যাঁ, ইনহেলেটরি স্পাইরাকল, হ্যাঁ। তো ভাইয়া ইনহেলেটরি স্পাইরাকল, ইনহেল করা মানে শ্বাস নেওয়া, দ্যাট মিন্স এরা হচ্ছে আমার প্রশ্বাসী শ্বাসরন্ধ্র, ওকে। তো ইনহেলেটরি স্পাইরাকল হচ্ছে প্রথম 4 জোড়া
প্রথম 4 জোড়া। আর আমার এক্সহেলেটরি স্পাইরাকল, এক্সহেলেটরি স্পাইরাকল এটা হচ্ছে বাকি 6 জোড়া, মানে প্রশ্বাসী শ্বাসরন্ধ্র বাকি 6 জোড়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে ইনহেলেটরি স্পাইরাকল, এক্সহেলেটরি স্পাইরাকল, প্রশ্বাসী শ্বাসরন্ধ্র, নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র, প্রথম 4 জোড়া। টোটাল শ্বাসরন্ধ্র থাকে 10 জোড়া, এর মধ্যে প্রথম 4 জোড়া প্রশ্বাসী শ্বাসরন্ধ্র, বাদ বাকি 6 জোড়া হচ্ছে নিঃশ্বাসী বা এক্সহেলেটরি স্পাইরাকল। হ্যাঁ, এগুলি ইম্পর্টেন্ট কথাবার্তা আর কি, বাকিগুলি নিজেরাই পড়ো। দেন টাকিয়াল কোষ 1 মাইক্রোমিটার, দেন তোমার হচ্ছে এরা টাকিয়াল কোষ 1 মাইক্রোমিটার, নালী বিশিষ্ট এককোষী নালিকা, 1 মাইক্রোমিটার ব্যাস, ক্লিনিডিয়া বিহীন। এই কথাগুলি অ্যাডমিশনে আসে তোমার টাকিওল থেকে। এই তো আর কি, এগুলি পড়ো তাইলেই হবে। ঠিক আছে, সবই বলে দিছি, সবই বলে দিছি, এগুলি পড়ো, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আমার ঘাস ফড়িং কমপ্লিট, এভরিথিং কমপ্লিট। এখন ঘাস ফড়িং এর পরীক্ষা দিবা। ঠিক আছে, ঘাস ফড়িং এর পরীক্ষা দিবা হচ্ছে মঙ্গলবারে। ঠিক আছে, আজকে কি বার? আজকে সরি সোমবার।